দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। আজকে আমরা আলোচনা করব রাজনীতিতে একটি নতুন ঝড় তৈরি হয়েছে। এখন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন শুরু হয়েছে, আরও দাবি রয়েছে এবং আন্দোলন করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি দল, যুগপৎ আন্দোলন। বিএনপি আর একদিকে রয়েছে, তারা তাদের দাবির সঙ্গে কিছুটা একমত, কিছুটা দ্বিমত এটা রয়েছে, সেটা আমরা আলোচনা করব। এই জন্য আজকের বিষয় নির্ধারণ করেছি বিএনপি কেন দূরে আর জামায়াত কেন কাছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান, তিনি যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব আম জনতার দল, আপনাকেও স্বাগত। এই পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক তুঙ্গে, পিআর নিয়ে নানা ধরনের কথা আছে। আমরা এটা বুঝতে চাই, বিভ্রান্তি দূর করতে চাই, আমরাও কনফিউজড। এই জন্য তিনটি ভিডিও ক্লিপ দেখব। একটি ইসলামী আন্দোলনের কথা বলবে সেখানে তারা, একটি হচ্ছে তারেক রহমান সাহেব আজকে গেস্ট, উনিও সে কথা বলবেন। আর বিএনপি যেহেতু পিআরের সব দিকে পিআরের বিরুদ্ধে, তারা কিন্তু উচ্চ কক্ষে চায় কিন্তু নিম্ন কক্ষে চায় না, এবং বিএনপির একটি বক্তব্য শুনবো, কি বলেন তারা, আমি একটু শুনি। আসলে পিআর থেকে নির্বাচন দিতে হবে। যদি পিআর এর বাহিনী নির্বাচন আবারও ফেসিস হবে, গোলাগুলি হবে, মারামারি হবে, ভোটের বাক্স ছিনতাই হবে, কালো টাকা সরাসরি হবে এবং সেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে। কাজে ফেসিস আমরা তৈরি করতে চাই না। আসলে আমরা সম্মিলিতভাবে পিআর সিস্টেমে নির্বাচন করব। পিআর নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না, পিআর নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না। পিআর হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তাদের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে? যে রাজনীতি করে না কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে, জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিআর এর মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে? কথা বলে নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ সেটা জনগণ কখনোই গ্রহণ করবে না, সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায়। জি জি, মাওলানা আতাউর রহমান সাহেব, আপনাকে দিয়ে শুরু করি। তারেক রহমানের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনাকেও করতে চাই। পিআর নির্বাচন হলে স্বতন্ত্র যারা নির্বাচন করতে চায় তাদের কি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিএনপির অভিযোগ যে এটি নির্বাচন বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র। জবাব চাই আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে হারুন ভাই। পাশাপাশি আমার সহ আলোচক এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাস্তার সৈনিক, রাজপথের সৈনিক তারেক ভাইকেও ধন্যবাদ। আজকের এই একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানের দর্শক শ্রোতাগণকেও ধন্যবাদ এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে তারেক ভাইয়ের যে কথাটা শুনলাম, এটা অনেকের মনেই এই কথাটা আছে যে তাহলে স্বতন্ত্র যারা প্রার্থী তাদের কি হবে। আসলে আমাদের বুঝতে হবে যে পার্লামেন্টের কাজটা কি, পার্লামেন্টের প্রতিষ্ঠানের চরিত্রটা কি। জাতীয় পার্লামেন্টের একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে স্বতন্ত্রদের তেমন কোনো ভূমিকা থাকে না। এখন আপনি যদি বলেন যে সংসদ সদস্যরা স্থানীয় লোকজনের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখবে, তাহলে সেখানে স্বতন্ত্র প্রার্থীর একটা কার্যকারিতা থাকতে পারে। যেহেতু আমরা পিআর পদ্ধতির কথা বলেছি এই জন্যেই, যাতে লোকাল গভর্নমেন্টটাও শক্তিশালী হয়। আর এখন বর্তমান পদ্ধতিতে যে নির্বাচন হয়, এতে একজন পার্লামেন্ট সদস্য এমপি তিনি এলাকায় গিয়ে বলেন যে রাস্তাঘাট ঠিক হবে, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো আমি বিল্ডিং করে দিব, কবরস্থান হবে এবং মানুষকে ভাতা দিব, এই সেই স্থানীয় লোকজনকে এইসব বলে উদ্বুদ্ধ করে। কিন্তু আসলে তার যে মূল কাজ, জাতীয় পার্লামেন্টে গিয়ে এখানে দেশের জন্য, জাতির জন্য নীতি নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি, আমি সেদিকেই বলছি যে একজন স্বতন্ত্র পার্লামেন্ট মেম্বার গিয়ে তিনি কি করবেন, তিনি তো কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবেন না, কারণ এটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে রাজনৈতিক দলের কাজ। এখন এখানে যারা সরকারে থাকেন তারাও রাজনৈতিক দলে থাকেন, বিরোধী দলে যারা থাকেন তারাও রাজনৈতিক দলে থাকেন। এখানে বিল উত্থাপন হলে সেখানে দুই পক্ষ, এখানে দেখা যাবে সরকারি দলের পক্ষে অথবা বিপক্ষে আলোচনা হবে, সেখানে তো স্বতন্ত্র
প্রার্থীর স্বতন্ত্র ক্যান্ডিডেটের তেমন কোনো আমি- ফাংশন আমি নেই। আবার প্রশ্নটা ফাংশন আপনাকে করতে প্রথমত চাই, জি। হলো স্বতন্ত্র ক্যান্ডিডেটের সংসদে আসলে পার্লামেন্টে তেমন কোনো ফাংশন নেই, একটা কথা। আর হ্যাঁ, তারপরেও পিআরের কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সিস্টেম আছে। আমরা যদি ইচ্ছা করি, যদি এটা মনে হয় যে না স্বতন্ত্র সবারই আমাদের, যেহেতু এখানে আমাদের রাইট আছে, আমাদের সাংবিধানিক রাইট, সবাই নির্বাচন করবে, সেই জন্য আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্যও একটা সুযোগ তৈরি করতে পারি। যদি বেসিক্যালি আমাদের মৌলিকভাবে পিআরের কিভাবে? প্রশ্নে সেটা আমরা কিভাবে? একমত হতে সেটা পারি, কিভাবে বলেন? তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্য আমরা সুযোগ তৈরি করতে পারি। সেটা কিভাবে? সেটা আসলে যদি দেশে একজন স্বতন্ত্র প্রার্থী হয়, একজনই স্বতন্ত্র প্রার্থী হলো, এবং যদি সিঙ্গেলি সে ইলেকশন করতে হয়তো বা সে পাশ করে যেত, এতই পপুলার, কিন্তু একটি আসনে ভোট আছে 3 লাখ, 3.5 লাখ, 3 লাখ 3.5 লাখ পেয়ে কত পার্সেন্ট ভোট পাবে, তার কি অবস্থা হবে? আমি স্পেসিফিক কোশ্চেন। না, পিআরের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম পদ্ধতি। পিআরের যে গোটা ওয়ার্ল্ডে একটা পদ্ধতি, বিষয়টা এমন না। আমরা আমাদের দেশের উপযোগী করে আমরা পিআর, আমাদের পদ্ধতিটা বলুন না। আপনার তো দাবি- আমাদের পদ্ধতিটা যেমন, আমরা একটা পদ্ধতি হতে পারে সারা গোটা বাংলাদেশে একটা নির্বাচন এরিয়া। আবার মানে পদ্ধতি কি এখনো ফাইনাল না? না, কি না, পদ্ধতি PR হবে? পদ্ধতিটা আমরা এখন ফিক্স করতে চাই নাই। আমরা চাচ্ছি আচ্ছা। যদি মৌলিক জায়গায় আমরা এক হতে পারি, তাহলে পদ্ধতিটা আমরা নিয়ে আমরা আলোচনা করবো। এখন যে আমরা একটা পদ্ধতি বলি, আরেকজন আরেকটা পদ্ধতি বলবে, এখানে আবার বিভিন্ন মত দেখা দেবে। এই জন্য আমরা চাচ্ছি যে বেসিক জায়গায় আমরা এক হতে আগে, তারপরে পদ্ধতি আমাদের দেশের মতো করে আমরা করতে পারি, এটা সমস্যা নেই। এখানে স্বতন্ত্র প্রার্থীর জন্যও এখানে সুযোগ তৈরি করা যায়, এটা সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু খুব স্বচ্ছ জবাব পেলাম না। মানে এখন পর্যন্ত আপনাদের চিন্তায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী কিভাবে হবে সেই পদ্ধতিটা আপনারা এখনো আবিষ্কার না, করেন। পদ্ধতিটা আমরা কোন মডেলটাকে গ্রহণ করব, এটা তো আমরা একটা বলে ফেললেই হবে না। এটা আমরা যদি তাহলে মডেল কোনটা হবে এটা আপনাদের কাছেও ক্লিয়ার না? না, না, এখনো পর্যন্ত আমরা এটা মডেলটা আমরা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করি নাই। আমরা মৌলিক পিআরের যেটা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, যেটা আমরা সেটা সেই জায়গায় আমরা আছি। আচ্ছা, তাহলে ফ্যাসিস্ট কিভাবে রোধ হবে এবং গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হবে? কারণ এখানে তো কোনো প্রার্থী নাই, পাবলিক তো দেখবে না কে তার প্রার্থী, মার্কা দেখবে। না, প্রার্থী নাই কে বললো? আছে- পিআরের যে কোনো মানে প্রার্থী পিআরের যে কোনো ফরম্যাটেই প্রার্থী থাকবে। যদি গোটা বাংলাদেশটা একটা নির্বাচনী এলাকা হয় তাহলে 300 প্রার্থী থাকবে। হ্যাঁ। অথবা একটা বিভাগীয় এলাকা যদি একটা নির্বাচনী এরিয়া থাকে, ওই বিভাগে যতগুলো আসন থাকে ওই বিভাগে অতটা প্রার্থী থাকবে। প্রার্থী থাকবে না এটা তো একটা প্রার্থী আসলে থাকবে, কিন্তু মুখ্য তো মার্কা। হ্যাঁ, মার্কা, মুখ্য হলো মার্কা, প্রার্থী থাকবে, কিন্তু এমন একটা সুনির্দিষ্ট নির্বাচনী এরিয়ায় প্রার্থী থাকবে না যাতে ওই প্রার্থী সেখানে পেশিশক্তি এবং কালো টাকা ব্যবহার করে অল্প কিছু লোককে ম্যানেজ করতে পারে বা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এমন যাতে কেউ করতে না পারে। আচ্ছা, একটু যদি আপনাকে আর একটু সুনির্দিষ্ট বলি, তো লোকজন ভোট দেবে কি তার প্রার্থী দেখে না মার্কা দেখে? ভোট দিবে হলো দলের নীতি আদর্শ এবং প্রতীক দেখে। দলের নীতি আদর্শ এবং প্রতীক দেখে। তাহলে যদি ওই দলের যারা নীতি নির্ধারক তারা যদি অর্থের বিনিময়ে এই প্রার্থীদের নমিনেশন দেয়, তখন কি হবে? সেটা দিবে না কোনো দল। দিবে না, যদি আপনি নিশ্চিত আমি হন বলি কিভাবে? কেন দিবে না, যদি তিনি মনে করেন এই দলটা ভবিষ্যৎ ধ্বংস যদি করতে না চান, এই দলটা সামনেও যাতে আরো ভালো করে, তাহলে তিনি ভালো মানুষকে এবং তিনি যোগ্য মানুষকে অর্থের বিনিময় ছাড়া একেবারেই মানে তার দলের নীতি আদর্শের আলোকে এই মানুষকে উনি নির্বাচিত করবেন। আর যদি উনি চান যে এইবারই শেষ, আগামীবার আমার এই পার্টি দরকার নাই, তাহলে উনি হয়তো টাকা নিয়ে বিভিন্ন গুন্ডা পান্ডা এবং কালো টাকার মালিকদেরকে দিবেন। এটা অবশ্যই গোটা ওয়ার্ল্ডে যেহেতু এটা চর্চা হচ্ছে, এটা তো নতুন কোনো সিস্টেম না। আমার উল্লেখযোগ্য কোন দেশ? যেমন উল্লেখযোগ্য জার্মানিতে আছে। জার্মানিতে কোন জায়গায় আছে, মানে কোন পর্যায়ে আছে একটু বলেন তো আমাকে। জার্মানিতে রাষ্ট্র কাঠামোতে উভয় পিআর কক্ষে? পদ্ধতি আছে, উভয় কক্ষে? উভয় কক্ষে আছে। এবং সেই কি বলে এটাকে, আমাদের সুইজারল্যান্ডে আছে। তারপরে গণতন্ত্রের সূতিকাগার কোন দেশকে আমরা বলবো? গণতন্ত্র তো আসলে এক এক দেশের গণতন্ত্র এক এক রকম। এখন পশ্চিমাদের কি বলে একে দৃষ্টিভঙ্গিতে গণতন্ত্র একরকম, আবার আমাদের এই উপমহাদেশের দৃষ্টিতে গণতন্ত্র একরকম। আমরা এখানে পশ্চিমাদের গণতন্ত্র যেভাবে তারা চর্চা করে, তারা আবার আমাদের এখানে এরকম দেখতে চায় না। কারণ আমাদের এখানে গণতন্ত্র কেমন হবে? আমাদের গণতন্ত্র গণতন্ত্র কেমন সঠিকভাবে যদি প্রতিফলন ঘটে, তাহলে আমাদের দেশে ইসলামপন্থীদের উত্থান হয়ে যাক, এটা আবার তাদের গণতন্ত্রের চেতনা বিরোধী। তার মানে গণতন্ত্রের সংজ্ঞাটা তারা নির্ধারণ করে। আমাদের গণতন্ত্রটা কেমন হবে? আমাদের গণতন্ত্রটা হবে হলো আমাদের এই দেশের বোধ বিশ্বাস, মানুষের কালচার,
এটা যাতে এই গণতন্ত্রের মধ্যে মানে তার কি কোনো শ্রদ্ধা থাকে। স্ট্রাকচার আছে তাই বলছি? না, এখানে গণতন্ত্র মানে কি? মানুষের অধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের অধিকার এবং মানুষের মানে বিচার পাওয়ার অধিকার এগুলো থাকবে, এবং মানুষ যাতে তাদের সরকার নিজেরা গঠন করতে পারে সেই অধিকারটা অবারিত থাকবে। রাইট। ফেসিস্ট প্রতিরোধ হবে, কালো টাকা দূর হবে, এবং স্বতন্ত্রর পদ্ধতিটা বলতে পারলেন না, স্বতন্ত্র নির্বাচন করতে হবে। মোহাম্মদ তারেক রহমান, আপনি বলছেন এসব হবে না। আমি একটু আতাউর ভাইকে আমার সময় থেকে একটু সময় জিজ্ঞাসা করি, উত্তর যদি দেয়। যে আপনারা তো পিয়ার নিয়ে আলোচনা করছেন, পিয়ার পড়াশোনা করেছেন, জানেন ধরেন 5টা বা 6টা বা 7টা উপায় আছে পিয়ারের। আপনি বলছেন যে স্বতন্ত্রকেও কোনো একটা ভাবে ব্যবস্থা করা যাবে। মানে আমি আসলে জানতে চাই এই 7 উপায়ের মধ্যে কোনো উপায়ে যদি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার ব্যবস্থা থাকে, সেই উপায়টা আসলে কেমন উপায়? না, আমি প্রথমত বলছি যে যেহেতু পার্লামেন্ট একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে স্বতন্ত্র ক্যান্ডিডেটের আসলে তেমন কোনো কাজ নেই। তারপরেও যদি ধরে নেওয়া হোক যে একজন স্বতন্ত্র প্রার্থী আমাদের এখানে যাওয়ার সুযোগ অবকাশ রাখা প্রয়োজন, তাহলে আমরা সেটা সুযোগ আমরা করে দিতে পারি। মানে তারেক রহমান যেটা জানতে চাইছেন কাঠামোগত সেইটাতে কোনো অবস্থাটা ধারণা কিরকম? আছে সেটা কেমন হতে পারে? অথবা আমি একটা কথা বলি যে ধরেন জামাতে ইসলাম একরকম পিয়ার ভাবে, অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একরকম পিয়ার ভাবে। আমি জানতে চাচ্ছি যে ইসলামী আন্দোলনের পিয়ারটা আসলে কেমন পিয়ার? জি, না, এখানে দেখেন স্বতন্ত্র কিন্তু এখনো বর্তমান নির্বাচন পদ্ধতিতেও কিন্তু যে কেউ স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে পারে না। স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হলে 1% ভোটারের তাকে সমর্থন নিয়ে তারপর স্বতন্ত্র ক্যান্ডিডেট হতে হয়। পিয়ার পদ্ধতিতে হইলেও সেটা প্রয়োগ হতে পারে যে 2% বা 3% ভোটারের একটা এরিয়া নির্ধারণ করে সেখানে একটা সমর্থন নিয়ে যদি সে প্রার্থী হতে চায়, তাহলে সে একটা এরিয়া তার জন্য নির্ধারণ করে দেওয়া যেতে পারে। সেই এরিয়ার মধ্যে ওইখানে যদি সর্বোচ্চ ভোট পায় তাহলে উনি এমপি হয়ে যাবেন। এমপি হয়ে যেতে পারে। একটা ওই এরিয়ার মধ্যে তাহলে টোটাল পিয়ারের বাইরে এটা আলাদা সিস্টেম হতে পারে। এটা এই জন্যই তো বললাম যে আমরা এই জন্য কোনো কিছুই আসলে নির্ধারণ করি না, চূড়ান্ত করি না যে এইভাবেই হতে হবে। না, যখন নাগরিকদের কাছে যাবেন যে আমরা পিয়ার চাচ্ছি, তখন নাগরিকদের সামনে এটার রূপরেখা দিতে হবে না, যে আমরা এটার আউটপুট এই ধরনের নির্বাচন হবে, এইভাবে ভোট দিবেন। আমি বলতে চাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিয়ার নিয়ে, এটার পদ্ধতি নিয়ে কোনো মতামত আছে কিনা? এটা হতে পারে জামাত থেকে আলাদা, হতে পারে এটা অন্য দল থেকে আলাদা, বাট আপনাদের কোনো পলিসি আছে কিনা যেটা আপনারা স্টাডি করেছেন যে আমরা এক্স্যাক্টলি এরকম হইলে ভালো হয়? না, আমরা এখন মৌলিকভাবে টোটাল পিয়ার চাচ্ছি। তার মানে গোটা বাংলাদেশটাকেই একটা নির্বাচন এরিয়া মনে করে এখানে আমরা মনে করছি যে এখান থেকে যদি কেউ 1% ভোট পায়, সে 1% পার্লামেন্টে মেম্বার পাবে। আমরা যে সহজে বোঝার জন্য আমরা এটাই চাচ্ছি। কিন্তু ইন্দোনেশিয়া আবার একরকম, মালয়েশিয়া একরকম, আবার জার্মানিতে একরকম। একটা আসন হয়, তাহলে তো আপনি 300 প্রার্থী হলো না, তাহলে একটা প্রার্থী। তাহলে না, প্রার্থী আসন হলো পার্লামেন্টে 300। এই জন্য এই টোটাল বাংলাদেশটার ভোটটাকে 300 আসনে বিভক্ত। আচ্ছা, আমি বলি ধরেন আপনি গাজীপুর থেকে নির্বাচন করবেন, তারপরে আপনাদের প্রধান যিনি ফয়জুল্লাহ স্যার নাকি ফয়জুল স্যার, আচ্ছা রেজাউল করিম স্যার, তারা হলো বরিশাল থেকে একজন, আর একজন পিরোজপুর থেকে নির্বাচন করবে। আপনি গাজীপুরে অনেক জনপ্রিয়, এটা আমি জানি। গাজীপুরে আপনি নিঃসন্দেহে মানে অনেক ভালো ভোট পাবেন। সেই হিসেবে ধরেন আপনি 60,000 ভোট পেলেন, অথবা 1 লক্ষ ভোট পেলেন, 1 লক্ষ ভোট পাইলেন। আর আপনার হলো রেজাউল করিম স্যার, উনি হলো তার আসনে 60,000 ভোট পাইলো। তাহলে আমার এখন বিষয়, আপনাদের পিয়ারে এই যে আপনি 1 লক্ষ ভোট পাইলেন, কিন্তু রেজাউল করিম স্যার 60,000 ভোট পাইলো, এখন আপনার দল থেকে আপনাকে এমপি বানাবে নাকি রেজাউল করিম স্যারকে ভোট? না, এখানে তারেক ভাই বিষয়টা হলো আপনি যেই সেন্সিটা নিছেন, এখানে তো কোনো ব্যক্তিকে ভোট দিবে না, এখানে দলকে, প্রতীককে ভোট দিবে, তাই না? এবং দলীয় ভাবে এটা দুইটা পদ্ধতি, একটা হলো যে খোলা পদ্ধতি, উন্মুক্ত পদ্ধতি। এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তারেক রহমানের কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করি আপনাকে। না, আমি ক্লিয়ার করছি। তার মানে আপনাদের দলে অপেক্ষাকৃত, আপনারা যে পিয়ার বলছেন সেই পিয়ারে অধিক ভোট পাওয়া ব্যক্তি এমপি হওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি না, আপনাদের দল যাকে চাইবে সে ম্যান্ডেটরি।
তাই তো? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে দেখেন, গণতান্ত্রিক উপায়ে আপনি গাজীপুরে বেশি ভোট পাইলেন, কিন্তু দলীয়ভাবে দলীয় সম্ভাবনা, দলীয় ক্ষমতা, প্রতিপত্ত এইসব বিষয়ে রেজাউল করিম স্যার বেশি জনপ্রিয় বা তার প্রভাব বেশি। এখন সে চাইলে আপনাকে এমপি না করে সে নিজে এমপি হয়ে যাবে। এটাই তো গণতন্ত্রের পরিপূরক একটা না, ব্যবস্থা। এখানে এটা দলগুলো এই জন্য করবে না, দেখেন না না, কেন করবে না সেটা না, আমি আগে প্রথম একটু বলি যে যদি এটা হয় তাহলে ধরেন আপনি বলছিলেন যে কালো টাকার প্রভাব এখানে থাকবে না, এখানে মাস্তানি থাকবে না, বা ভালো। কিন্তু ধরেন একটা দল আপনার মোট 5% ভোট পেল, 5% ভোটে পার্লামেন্টে সে আপনার 3-5-15টা আসন পাবে, ধরে নিলাম 15টা আসন পাবে, কিন্তু তার 300 আসনই তো ক্যান্ডিডেট ছিল। এখন সে এই 15 জন সিলেকশন করার কি পদ্ধতি হবে? এখানে যদি সে টাকার বিনিময় করে, এখানে যদি সে অর্থের বিনিময় করে, 15 জন কিভাবে থামাবে? আচ্ছা, টাকাও না, এখানে তো দলীয় ক্ষমতার ভিত্তিতে যদি করে। এখানে নির্বাচন হইয়া যাওয়ার পরে তো সিলেকশন করার কোনো সুযোগ নাই, না, বরং আগেই প্রার্থীদের না, না, লিস্ট না, নির্বাচন প্রার্থী কমিশন তো দিতে সিলেক্ট হবে। হয়েই আছে, কিন্তু হয়ে কে, আছে। আপনার তো 300 আসনে আর পাশ করলো না, কিন্তু যেটা তারেক রহমান বললো যে প্রার্থী তো সিলেক্ট হয়ে আছে, কিন্তু পাইলো 5টা আসন। এখন এখন তার হিসেবে 5% ভোটে বা 1% ভোটেও সে তো পাবে 3টা আসন। তো 3টা আসনে তার 300 আসনই প্রার্থী ছিল, কিন্তু 3 জন কে হবে? সর্বোচ্চ বিভিন্ন জায়গায় ভোট যে 3 জন পেয়েছে সেই 3 জন না, কোনো ব্যক্তি তো ভোট পাবে না, ভোট তো পাবে দল এবং প্রতীক। অতএব ব্যক্তির প্রশ্নই এখানে আসে না। ব্যক্তি কেন থেকে- ব্যক্তি হবে না? আপনি নির্দিষ্ট একটা অঞ্চলের সন্তান, ওই ভূমির সন্তান, আপনি ওই এলাকায় আপনার ভোটের ক্যাম্পেইন করবেন। আপনি তো ওই এলাকার, আপনি এমপি হলে তো আপনি আপনার জন্মস্থান যেখানে সেখানে আপনি এমপি হবেন। ক্যাম্পেইনটা হবে কিভাবে? না, বিষয়টা হলো যে এটা তো স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্থানীয় নির্বাচনের আমরা- ক্ষেত্রে আমরা উপজেলা পার্লামেন্টে নির্বাচন কথা আছে। বলবো, ঠিক আছে, আমরা আমি পার্লামেন্টে- আমার- না তারিক ভাই, এখানে তো আমরা এই ব্যক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্যই তো এই পদ্ধতি আমরা পার্লামেন্ট নির্বাচন নিয়ে কথা এটা তো বলছি। পার্লামেন্ট ব্যক্তি- নির্বাচনের এটা কথা। তো ব্যক্তি এখন প্রভাবিত হইলো। এখানে তো কোনো ব্যক্তি তার অঞ্চলে জনপ্রিয় সেটা দেখেন, আচ্ছা, বের করুন। এখানে- আমার শেয়ারটা এখানে মেধা যোগ্যতার ভিত্তিতে পার্লামেন্টে যাবে। একজন ব্যক্তি, সে বড় প্রভাবশালী, সে অনেক টাকা পয়সার মালিক, তার অনেক কর্মচারী আছে, কিন্তু সে না, আমরা পার্লামেন্ট তো- চালানোর আমরা মতো তো যোগ্যতা উল্টো নাই। কথাই বললাম যে না, একজন তার ব্যক্তি সর্বোচ্চ ভোট পার্লামেন্টে পাইলো। কথা বলার যোগ্যতা তার নাই, তার সংবিধান বুঝার মতো যোগ্যতা নাই, তা সে তো এলাকায় জনপ্রিয়। তাই এই জাতীয় নির্বাচন তো অতীতে হয়েছে, এ থেকেই তো আমরা বেরিয়ে আসতে চাই। এখন আমাদের মাথায় আবার ঠিক একই সিস্টেম ঘুরপাক খাচ্ছে, তাহলে তো আর এই পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম না। তারেক রহমান সাহেব, আপনি আমাদের কেন তো- বলছিলেন যে এখানে আমরা শুধু ভণ্ডামি? আপনার কথা আছে কেন? জনপ্রিয় লোক চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশপ্রেমিক, ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক। অনেক জনপ্রিয় লোক আছে, কিন্তু তারা আসলে তাদের মধ্যে কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, এবং তাদের মধ্যে দেশপ্রেম নাই, এমনও আছে, কিন্তু তারা কিন্তু অনেক জনপ্রিয় আছে। আমরা তো সেই অবস্থাকে বেরিয়ে আসতে চাই। আচ্ছা আচ্ছা, তারেক রহমান সাহেব বলুন প্লিজ। জি, অনেক ধন্যবাদ। জামাত ইসলাম পিয়ার চাই, ইসলামী আন্দোলন পিয়ার চাই। সিলেট এক আসনে জামাতের আমির 1991 সালে 17,517টি ভোট পেয়েছে। 1996 সালে তিনি ভোট পেয়েছে ওই একই আসনে 18,029টি, এবং 2001 সালে উনি ভোট পেয়েছে মৌলভীবাজার 2 আসনে 12,415টি। ওনার এই 3 টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় না। শফিকুর রহমান সাহেবের কথা। ডক্টর শফিকুর রহমান জি, সাহেবের তারপর? কথা বলছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত মনে হয়, সে ভোট পেয়েছে 67টি ডাকসু নির্বাচনে। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন হলো যারা পিয়ার চাচ্ছে তারা বলছে 70% মানুষ পিয়ার চায়, 70% মানুষ, এটাই তো বলছে। আজকে পরিসংখ্যান হয়েছে 58% মানুষ পিয়ার বিষয়ে জানে না। জি, তারপর? তাহলে 58% মানুষ যদি পিয়ার বিষয়ে না জানে, 70% মানুষ কিভাবে পিয়ারের পক্ষে? এই উত্তরটা কেউ দিতে পারছে না। স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে উত্তর দিতে পারছে না, মানুষ জানে কি জানে না সেই বিষয়ে উত্তর দিতে পারছে না, কিন্তু পিয়ার চাই। এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের 3 বারের ভোট মিলে 50-60 হাজার ভোট হচ্ছে। এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান, সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে 1 লাখ, সেই 1 লাখ ভোট আর ওনার 60 হাজার ভোট মিলে 1,60,000 ভোট হলে পঞ্চগড়ের 1 লাখ যে পাইছে সে এমপি হবে, ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে? তাই না? আমরা জনগণকে সম্মান করতে চাই কিনা, জনগণের চাহিদা কি? আমরা সারা জীবন স্লোগান দিছি যে একটা ভোটের
ন্যায়সঙ্গত লড়াই কিভাবে হয়, যে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেন। আজীবন মানে সুষ্ঠু ভোটের স্লোগান এটা। তাহলে এই স্লোগানটা এখন উল্টে যে ব্যক্তি দেখে নয় মার্কা দেখে ভোট দেন। সমস্যা কি? সমস্যা তো ওইটাই যে ব্যক্তির সততা আর দেখতে হচ্ছে না, ব্যক্তির মানদণ্ড এখানে আসছে না। আমি আপনাকে বলছি 300 আসনের একটা প্রার্থী জামাতে ইসলাম দিয়ে দেবে অথবা বিএনপি দিয়ে দিবে, নাকি পিআর সিস্টেমে তারা বলছে দিয়ে দিল। এখন দেখেন বগুড়া থেকে আমি নির্বাচন করব, জি, আমার বগুড়ার মানুষ আমাকে জানে ভালোভাবে, ঠিক আছে, কিন্তু আমাকে কি পঞ্চগড়ের মানুষ জানে? তাই না? তাহলে যে 300 আসনের জন্য 300টা লিস্ট দিল, এই 300টা লিস্টের পিরোজপুরের মানুষকে সিলেটের মানুষ জানবে না। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু শুনেন, আপনাদের না জানতে না একটু বলি, একটু ক্লিয়ারলি আপনি বলি কেন এটাকে বলছেন হ্যাঁ, যে আমি ক্লিয়ারলি বলছি, ধান্দাবাজি, একটু শুনেন, একটু ক্লিয়ার। তার মানে 300 আসনের যে প্রার্থীর তালিকা দিল, বাংলাদেশের নাগরিকরা জানলো না যে এই লিস্টের মধ্যে কারা কারা ফেরেস্তার, কারা কারা বাটপার। মানুষ জানলো না, মানুষ তার আসনে, আমি তো বিএনপির 10-15 জনের বেশি কাউকে চিনি না, জামাতের 5 জনের বেশি কাউকে চিনি না, ইসলামী আন্দোলনের 10 জনের বেশি কাউকে চিনি না। আমি একজন রাজনৈতিক কর্মী হয়ে যদি না চিনি, তাহলে বাংলাদেশের একটা প্রান্তিক পর্যায়ে জনগণ সে সারা বাংলাদেশের সমস্ত প্রার্থী তালিকা মুখস্থ করবে, নাকি তার এলাকায় যারা প্রার্থী হলো সেই প্রার্থীর মধ্যে উত্তম একটা প্রার্থীকে সে বাছাই করবে? এই যে জনগণ দুটা অধিকার, একটা হলো ভোটার হওয়ার অধিকার, আর একটা হলো প্রার্থী হওয়ার অধিকার। একজন ভোটারের যে ভোটার হতে পারবে সে প্রার্থী হতে পারবে। আপনি ভোটারের ক্ষমতা অর্ধেক কেড়ে নিচ্ছেন, যে তুমি শুধু ভোট দিবা, তুমি ভোট দিবা কিন্তু নিজে কোনোদিন মানে প্রার্থী হতে পারবে না। আপনি সেই সিস্টেমে ঢুকাই দিচ্ছেন। আপনি বলছেন যে এখানে টাকার খেলা হবে না। দেখেন, নমিনেশনে টাকার খেলা হয়, টাকা দিয়ে নমিনেশন নেয়। জনগণের হাতে কিন্তু একটা চাবি থাকে যে টাকা দিয়ে দিলে ওরা আমি রিজেক্ট করবো। জি, ব্যক্তিগত কোনো একটা এলাকায় চাঁদাবাজ ধান্দাবাজ থাকে, তাকে রিজেক্ট করার অধিকার রাখে যদি ভোট ঠিক মতো। হ্যাঁ, কিন্তু এই পিআর সিস্টেমে আপনি তো পুরো টোটাল সিস্টেমে ধরেন আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাজের জন্য সারা বাংলাদেশের সমস্ত বিএনপিকে তো মানুষ বয়কট করতে পারে না, অথবা টোটাল জামাতের একজন ফেরেশতার জন্য পুরো জামাতকে তো বাংলাদেশের পক্ষে শক্তি বলতে পারে না, বলতে পারে? এখন চাঁদাবাজির জায়গাটা থাকবে কোথায় সেটাই বলে আপনি বলছিলেন যে এতে আরো চাঁদাবাজি বেশি হবে, ধান্দাবাজি বেশি হবে। যদি সংক্ষেপে বলেন, আমরা ব্রেকে যাবো। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। যখন পিআরের মাধ্যমে একটা দলের হাতে কারা কারা পার্লামেন্টে যাবে এই লিস্ট করার ক্ষমতা থাকবে। দেখেন, প্রাথমিকভাবে 300 লিস্ট কিন্তু সে করেই ফেলছে, কিন্তু সে কিন্তু 5টা পাইছে। এই 300-র মধ্যে বাছাই করার ক্ষমতা জনগণকে না দিয়ে দলকে যখন দিচ্ছেন, তখন দল তাকে নেবে যে দলকে বেশি ডোনেশন দেয়। ও বলবে আমাকে সারা বছর চালাইছে, আমি তাকে এমপি না হয়ে কেমনি কি করি, এখানে কোনো তো সুযোগ নাই। আমরা শুনবো এই বিষয়ে। তার আগে দর্শক, আমরা এই বিষয় নিয়ে আরো নিগুড় আলোচনা শুনবো, তবে তার আগে ফ্যাক্ট চেকে নিচ্ছি একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমরা যেটুকু আলোচনায় ছিলাম সেটুকু একটু গুছিয়ে বলি। যেটা হচ্ছে যে যেটা বলছিলেন মাওলানা আতাউর রহমান, গাজী আতাউর রহমান, যে ফেসিস্ট আর ফিরে আসতে পারবে না। ওদিক তারেক রহমান তিনি একই কথা বলছেন যে আসলে সমাধান কিছু হচ্ছে না। আসলে ফেসিস্ট তো বিদায় হয়ে গেছে, কিন্তু বাস্তবে কি তাই? মানে আসলে ফেসিস্টের ব্যাখ্যাটা বিভিন্ন সময় চেঞ্জ হয় কিনা। আর এই যে জোট হয়েছে জামায়াত ইসলামী, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই জোটটা কি আসলে এখন যৌক্তিক হলো কেন, আগে কেন হয় না? আমরা একটু দেখে নিই কিছু বিতর্ক এখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। জি, আর কি আমরা দেখবো? আপনি যদি শুরু করতেন এখানে। প্রথমত আমি একটা প্রতিবাদ জানাই, যে এই যে আপনি পিসা হুজুরের একটা বক্তব্য, কাটিং করা একটা বক্তব্য, এডিটেড একটা বক্তব্য প্রচার করলেন, যে বক্তব্যটা প্রথমে ছেড়েছিল যে কালবেলা অনলাইন তারা এটাকে প্রত্যাহার করে ক্ষমা চাইছে।
ঠিক এটাই আপনি আবার আজকে এখানে শো আমি এই জন্য ফ্যাক্ট চেকে বলছি আসলে বিষয়টা কি? আমার ফ্যাক্ট চেক এখানে না, এটা এডিট করেছে কালবেলা অনলাইন, এবং আমরা এটা প্রতিবাদ করাতে তারা তাদের অনলাইন থেকে প্রত্যাহার করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে। আমি আজকেও ওই এই কালবেলার মালিক কর্তৃপক্ষ বলেছি কারা এটা করেছে। এটা তো ওরা আবার প্রতিবাদে বলেছে যে এটা আংশিক ভাবে উত্থাপন করেছে, আংশিক না, এটা এডিট করেছে, এডিট করে এরকম বিকৃত করেছে। মানে কোন পার্টটা? ওই যে কপালে, আচ্ছা, ওটা পুরো এডিটেড এবং বিকৃত। পুরো এডিটেড, মানে ওনার বক্তব্যটা না। না না না। তো কালবেলার বিরুদ্ধে তো আপনাদের এটা তো আছে, আইনগত কোনো ব্যবস্থা নেবেন কি? এরা যেহেতু ওখান থেকে এটা সরিয়ে ফেলেছে সাথে সাথে, এবং তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। এখন কেন এটা হলো আমরা বলেছি মালিক কর্তৃপক্ষকে এটা ইয়া করার জন্য, খুঁজে বের করে দেখার জন্য যে এটা আসলে রহস্যটা কি, কারা এটা করেছে, এবং তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা দেখি কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। আসলে এই বিষয়টি কেন ছড়ানো হচ্ছে, মানে এ ধরনের কোনো প্রসঙ্গ নাই। আমি এই জন্যই এটা পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত, এর পেছনে কোনো নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র আছে। এই জন্যই আমরা এটা ছেড়ে দেবো এমনিতে এমন না, বরং আমরা দেখবো যে এটা কারা করেছে, কেন করে। যদিও তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আমরা অতটুকুতেই আমরা এটাকে ছেড়ে দেবো, বিষয়টা এমন না। শেখ হাসিনার প্রশংসামূলক যে বক্তব্যটা পুরোটাই পরিকল্পিত। হ্যাঁ, অবশ্যই পরিকল্পিত, এডিটেড, এটা তো আপনাকে বললাম। এবং তারা সেটা সরিয়ে ফেলেছে, এবং তারা এটাকে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। এবং আমরা আজকেও আমি তাদের মালিক কর্তৃপক্ষকে বলেছি যে এটা এইভাবে তো হইলে হবে না, আপনারা কি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, আর নয়তো আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনাদের কি মনে হয় এডিটেডটা কি তারা করেছে না কোনো একটি পক্ষ করেছে? মানে আপনারা কি অনুসন্ধান করে দেখছেন কে, বা অনুসন্ধানের চেষ্টা করছেন? না না, আমরা তো সেই কর্তৃপক্ষ, কালবেলা কর্তৃপক্ষকে আমরা বলেছি দেখার জন্য এটা কেন হলো, জি, কারা করেছে, এর পেছনে কারা, এটা আমরা বলেছি। না, এটা কালবেলার আগেই ভাইরাল হয়েছে আর কি। কিরকম? না, কালবেলা অনলাইনে এটা প্রথম ছেড়েছে। প্রথম হ্যাঁ, ওরাই এটা কদিন থেকে ঘুরতেছে। না, এটাই তারপরে এটা মানে ওরা ওটা প্রত্যাহার করার যে সময়টা ছিল ওই সময় ওরা ভাইরাল হয়ে গেছে। এই প্রশ্নটা কিন্তু আন্তর্জাতিক ভাবেও তুলেছে অনেক, আপনি তো জানেন, অন্যান্য টকশোতেও। আপনি কি সেটা দেখেছেন? না, অন্য টকশোতে কোথায় আমি সেটা আচ্ছা, দেশের বাইরে, যাক, আমি সেটা যেখানে আপনাদের নেতারা ছিলেন। এখন জামায়াতের ব্যাপারে আপনাদের অবস্থান এটা ঠিক আছে কিনা, এটাও কি এডিটেড? আমি যেটা দেখালাম, না, এটা তিনি, আমি কি আরেকবার দেখাবো? না, দেখানোর প্রয়োজন নাই, এটা আমরা আগেই জানি, এবং সেটা উনি বলেছেন, ঠিক আছে। উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে এটা বলেছেন, তখনকার প্রেক্ষাপটে হয়তো বলেছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে বলেছেন, সে কোন সময়ে বলেছেন, সেই সময়ের জন্য হয়তো সেটা উপযোগী ছিল, তাই না? সময় তো পরিবর্তন হয়। জি, এক সময় দেখা যায় জিয়াউর রহমান জামাতকে পুনর্বাসিত করছে, জামাতকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে, বেগম জিয়া জামাতের নেতাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রী করেছে। এখন আবার তারেক জিয়ার লোকজন তারা বলতেছে যারা রাজাকার, যুদ্ধাপরাধী। অতএব সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হতে পারে, তাই না? উনি তখন কেন বলেছে, কি বলেছে, এই প্রেক্ষাপট বিবেচনায় হয়তো তিনি বলেছেন, তাই না? অতএব সেটা এখনও সেটা কার্যকর এমন তো নাও হতে পারে। মানে নাও হতে পারে বললেন তো, মানে এখন জামাতের সাথে এটা কার্যকর কেন হবে না? আমি একটা জায়গায় বলতে চাই যে আপনারা তো ইসলামী রাষ্ট্র বা খেলাফত কায়েম করতে চান, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম প্রতিষ্ঠা, জামাতও তো চায়। কোনো পার্থক্য আছে আপনাদের চিন্তায়? কোনো না, আমাদের পদ্ধতিগত তাদের সাথে কিছু বিষয়ে আমাদের আগের ওলামায়ে কেরামের কিছু মতপার্থক্য আছে, যেটা এখনকার ওলামায়ে কেরামও আছে। কিছু বিষয়ে মতপার্থক্য আছে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে যতটা না, বরং এটা ধর্মীয় বিভিন্ন বিষয়ে আছে। এই মানে ইসলামে তাহলে কি রাজনীতি এবং ধর্মকে আলাদা করে? ইসলামে বিভিন্ন স্কুল অফ থট আছে, এক্ষেত্রে আমাদের ইসলামের শুরু যুগ থেকে এগুলো মতপার্থক্য আছে। তা কোনোটা একটু মোটা দাগে মতপার্থক্য, কিছু সূক্ষ্ম মতপার্থক্য। এটা সব যদি দুই একটা বলতেন এই সূক্ষ্ম মতপার্থক্যের জায়গা। না, এখানে জামাতের সাথে বড় যে মতপার্থক্যের জায়গাটা, যেটা আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, বর্তমান ওলামায়ে কেরাম যেটা বলছেন, সেটা হলো সাহাবায়ে কেরামদের সমালোচনা জামাতের যে প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী তিনি করেছিলেন, সেটা সবাই কাছে, এটা আসলে ওলামায়ে কেরামের কাছে এটা অবশ্যই নিন্দনীয় ছিল, এখনো আছে। আচ্ছা, আমি তারেক রহমান সাহেবের সাথে আসতে চাই যে এই যে ধরেন এখন আন্দোলন এবং ঐক্য, পিআর পদ্ধতি নিয়ে আরও 4টা দাবি আছে, আমি সেগুলো নাই বললাম। জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, দুর্নীতির বিচার করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিচার করা, পিআর পদ্ধতি তো আছেই, লেভেল প্লেইং ফিল্ড।
তো জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 7-8টা সংগঠন এরকম তারা এক হয়ে গেছেন এবং এবং আমরা এও শুনি যে সব ভোট এক বাক্সে আনতে হবে। তো এইটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক ঐক্য, মানে এটা কেন হলো, আপনার কি ধারণা? আমার স্যার যেটা বলছিল যে জামাতের সাথে আকীদাগত পার্থক্য সেটা হলো মওদুদী সাহেব, যিনি মাওলানা মওদুদী, তিনি সাহাবাদেরকে অসম্মান করেছেন। তো আমার প্রশ্ন যেটা হলো যে সাহাবাদের অসম্মান করার আকীদা যাদের, সেই আকীদার জায়গার চেয়েও নির্বাচনে পিআর কি শক্তিশালী হয়ে গেল, যে কারণে আকীদাকে আমরা গৌণভাবে দেখছি, পিআরকে আঁকড়ে ধরছি? এটা হলো আমার প্রশ্ন। যে না ঠিক আছে, এখানে তো জামাতের যে আকীদা আছে বা তাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটা তাদের, তাই না? শোনেন তারেক ভাই, তাদের আকীদা তো আর আমরা নেই নাই, আমাদের আকীদাও তারা নেই নাই, তারা তাদের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি। পিআরের সাথে সব বন্ধু হয়ে গেল। এখন বিএনপির সাথে যখন জামাতের সাথে যখন বিএনপি যখন জোট করলো, তো বিএনপির আদর্শ কি জামাত গ্রহণ করেছে? জামাতের আদর্শ করে নাই। কিন্তু এখানে একটা ইস্যুতে দেখেন, একটা ইস্যুতে আমরা একমত, এর অর্থ এই না তাদের সবকিছুই আমরা নিয়ে নিলাম, তা কিন্তু না। আজকে কিন্তু ওই আফগানিস্তানের একটা নিউজ বের হয়েছে। নিউজটা হলো মওদুদীর বিতর্কিত যে বইগুলো, এগুলো তারা নিষিদ্ধ করেছে। ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তাদের আকীদা কিন্তু ডিটেক্ট করতেছে। ওলামায়ে আমাদের যারা ওস্তাদ যারা, তারা ডিটেক্ট করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখন ভোট এক বাক্সে আনবেন, তাই তো? খুব ভালো কথা, এই চিন্তাটা খুবই ভালো। আমার প্রশ্ন হলো, জামাতি ইসলাম তারা কি বাংলাদেশের সকল মুসলিমের প্রতিনিধিত্ব করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি সকল মুসলিমের প্রতিনিধিত্ব করে? অথবা হেফাজতে ইসলাম তারা কি সকল মুসলিমের প্রতিনিধিত্ব করে? আমার প্রশ্ন হলো, একজন মুসলিম সে বিএনপি করার পাশাপাশি মুসলমান থাকতে পারবে না, নামাজ পড়তে পারবে না? যে কারণে আপনি এই কথাটা বলছেন যে মুসলমানদের ভোট এক বাক্সে, মানে এই মুসলমানদের ভোট এক বাক্সে, তার মানে আমি যদি ওই বাক্সে ভোট না দেই তাহলে আমি মুসলমানদের ভোট দিলাম না। এইটা আমি যে আওয়ামী লীগ করবে, সে আওয়ামী লীগ করে নামাজ পড়বে না, তাকে নামাজ পড়ার জন্য শর্ত তাকে জামাত করতে হবে। এখানে একটা আপনার মানে একটু বোঝার বিষয় আছে, সেটা হলো যে আমরা কিন্তু বলি না সব মুসলমানের ভোট এক বাক্স, সেটা কিন্তু আমরা বলি না। আমরা বলেছি সকল ইসলামপন্থীদের ভোট। মুসলমান এবং ইসলামপন্থী দুইটা কিন্তু এক না। ইসলামপন্থী হলো যারা মানে ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে অনুসরণ করতে চায়, ইসলামের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়। জামাতে ইসলামের নায়েবে আমির তাহের ভাই কি বলছেন একটু শুনেন না, ওনার ব্যাখ্যাটা একটু শুনেন না। নায়েবে আমির তাহের ভাই তাকে যখন জিজ্ঞাসা করছে যে আপনাকে শরিয়া ভিত্তিক মানে হলো শাসন ব্যবস্থা চান, সে বলছে আমরা কখন বলছি আমরা শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চাই? আপনি হয়তো বা শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চাই, সে তো বলতেছে সে চায় না। তাহলে কি হবে? ইসলামপন্থীদের ভোট এক জায়গায় হলো। সেটা কোথায় কিভাবে বলছেন আরেক ভাই? শুধু জামাতে ইসলামকে যদি আপনি ইসলামপন্থী দল বলেন, তাহলে আগে বলতে হবে ডক্টর শফিকুর রহমান সে মুফতি, সে মাওলানা নাকি সে কি বলতে হবে? আপনি ঢালাওভাবে বললে তো হবে না। আমি তাহের সে ইসলামের কোন ডিগ্রি নিয়ে এখানে রাজনীতি করতেছে? তার রাজনীতি ইসলামের রাজনীতি করতে। জামাতে ইসলাম এই শব্দ থাকলেই যে সেই ইসলামপন্থী, এটাকে কিভাবে আপনি ডিটেক্ট করবেন? ইসলামের রাজনীতি করতে হলে ইসলামের ডিগ্রি লাগে না। যে কোনো একজন সাধারণ সরল সহজ মানুষ, একজন সাধারণ মানুষের ডিগ্রি লাগে না, কিন্তু যে আমির হবে তাকে তো ডিগ্রি লাগবে। হ্যাঁ লাগবে। একজন আমির হইলে তার ইসলামের জ্ঞান থাকা লাগবে। আমরা তো মনে হয়, আমার তো মনে হয় বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আমি সাধারণভাবে কোরআন পড়তে পারি, সাধারণভাবে আমি বলতেছি না আমি ভালোভাবে পড়তে পারি। আমার দৃষ্টিতে আদালত প্রাঙ্গণে যে তেলাওয়াত করেছেন নায়েবে আমির তাহের সাহেব, সেখানে অন্তত 3টা ভুল আছে। অনেকে বলতেছে তাই সে আরো বেশি ভুল পাইছে। তাহলে যদি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী তারা যদি কোরআন সঠিকভাবে পড়তে পারে না, আপনি পুরো টিমকে বলতেছেন তারা ইসলামপন্থী দল। না ইসলামপন্থী দল এক একজনের বিবেচনা এক এক রকম হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইসলামপন্থী দল, আমরা মনে করি জামাতে ইসলামও একটা ইসলামপন্থী দল, আবার খেলাফত আন্দোলন একটা ইসলামপন্থী দল। কিন্তু যেহেতু আমাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে,
আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, আলেমের দিক থেকে, এই জন্য কিন্তু ভিন্ন ভিন্ন দল। এক ইসলামে না, নানা পার্থক্য। না, ইসলাম একই, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আপনিও তো ভাই হারুন ভাই মুসলমান, তাই না? কিন্তু আপনার প্র্যাকটিসটা একরকম, আমার প্র্যাকটিসটা একরকম, একটু আপনি তারেক ভাইয়ের প্র্যাকটিসটা একরকম, কিন্তু সংক্ষেপে আমরা বলি, কিন্তু আপনার মুসলমান রাজনীতি, খারিজ না, শুনেন। তাই না? অতএব এখানে অবশ্যই ইসলামী দল ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি? এই জন্যই তো আচ্ছা। এখন আমার যেই আমল, আখলাক, তালাওয়াত, এটা যদি জামাতের আমল, আখলাক, তালাওয়াত, চিন্তা এক হইতো, তাহলে আমরা ভিন্ন কেন? আমি একটু- তাহলে একই দল হইতাম। একটু বলি, এই ভিন্ন দেখেন, দল দেখেন, হয়েছে তো এই কারণেই, দেখেন, তাই না? আমি এখন এই কিন্তু- আমাদের ইসলামে বেশ অনেকগুলো দল আছে, 8-10টা দল নিবন্ধিতই, যেহেতু কিছুটা পার্থক্য আছে, সকল ক্ষেত্রেই আছে, এলেমের ক্ষেত্রে আছে, আমি আমলের একটা ক্ষেত্রে আছে, প্রশ্ন একটু আকীদার clear করি। ক্ষেত্রে আছে। আপনি এই কি জন্য তো বলবেন ভিন্ন কিছু? ভিন্ন, হ্যাঁ, তাই না? বলতে চাই তো। যে একটু বলতে দেন, আমার একটা প্রশ্ন হ্যাঁ, ক্লিয়ার করার আছে। আমি আমি এটা কি শুনে দেব নাকি? না না, আচ্ছা, আপনি বলেন। আমারটাই বলি। জি। রাজনীতি এমন একটা বিষয় যে আমি আগে জামাত ইসলামের পক্ষে কথা বলছি, এখন জামাত ইসলামের বিরুদ্ধে বলতেছি রাজনৈতিক কারণে। আবার রাজনীতি এমন একটা বিষয়, যেই রাজনীতি ইসলামী আন্দোলন বলছে যে জামাত যেখানে লাগে সেটাই মানে ইয়ে হয়ে যায়, ওই যে লৌটা বলে না, দুধ ফেটে গেলে লৌটা বলে, তো ওই রকম ভাষায় যে জামাত যেখানে লাগবে সেখানেই লৌটা উঠবে। এখন এটা এটা আপনারা বললেন, আবার আপনারা বলতেছেন না দুধ নষ্ট হবে না এখন। না, না, ঠিক আছে, আমরা- এটাই আমাদের রাজনীতি। তারেক আর কি, ভাই, সেটাই শোনেন, বুঝলাম আর কি। শোনেন, আমরা তো জামাত হয়ে যাই নাই, জামাতও ইসলামী আন্দোলন হয়ে যায় নাই, কিন্তু 5ই আগস্টের আবার পরে দেখেন, আমির হামজা কি বলতেছে, আমির হামজা অনেক আগে বলছে যে ইসলামী আন্দোলন হুজুরদেরকে নিয়ে বলছে যে এরা এমনভাবে বলছে যে এরা মানুষই না। আবার সে আমির হামজা এখন বক্তব্য দিচ্ছে, লোকটাকে দেখলে ভালো মনে হয়। ঠিক আছে, মানে আমাদের রাজনীতি কি অবস্থা, সব উল্টা পাল্টা হিসাব নিকাশ হয়ে গেছে। না না, এটা তো সময়ের ব্যবধানে, এখানে আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের কাছাকাছি আসার জনগণের দূষণ দোহাই কিছু না। আমরা না দিই, এটা না, আমাদের তার দোহাই। কাছে কিছু না। এটা আমাদের ব্যক্তিগত শুনেন, স্বার্থ। শুনেন তারেক ভাই, ঠিক যে আছে। আপনি একটা বললেন না যে এর আগে আপনি একটা দলের পক্ষে ছিলেন, এখন আবার বিপক্ষে, কিন্তু আমরা এখন যে আমাদের অবস্থানটা, সেটা একান্তই 5ই আগস্টের পরে আমরা যদি নতুন আচ্ছা, একটা দেশ আমি চাই, একটা প্রশ্নের জবাব একটু- আমরা জনগণের একটু- প্রত্যাশা পূরণের জন্য আমরা চাচ্ছি যে আসলে যারা এদেশে দেশের পক্ষে জি, কাজ জি, করছে, জি। যারা নিরাপদ এবং যারা বেসিক্যালি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, যারা ইসলামের আলোকে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমরা কাছাকাছি আসার চেষ্টা করছি। আচ্ছা, মানে এটাকে ধন্যবাদ। যদি আমরা আপনারা মনে আরো করেন, শুনবো। অতীতের বিভিন্ন বিষয় আইনা যদি এটাকে আপনারা আঘাত করেন, তাহলে এটা কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আরো শুনবো দর্শক, আমরা এ বিষয়ে আরো শুনবো। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। একটি প্রশ্নের উত্তর আমাদের এখনো নিতে হবে, সেই প্রশ্নটি করছি মাওলানা গাজী আতাউর রহমান আপনাকে। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে মুসলমান আর ইসলামপন্থী এক নয়, ভোটের প্রসঙ্গ আসছে, যে উনি বলছিলেন মুসলমানদের ভোট, আপনি বলছিলেন ইসলামপন্থীদের ভোট। মুসলমান এবং ইসলামপন্থীর পার্থক্যটা যদি খুব সংক্ষেপে আমাকে বুঝিয়ে দিতে পারেন, কারা ইসলামপন্থী আর কারা মুসলমান? না, মুসলমান, আমাদের এখানে পারিবারিকভাবে, বংশগতভাবে অনেকে মুসলমান নাম নেয়, কিন্তু এমন আছে অনেকেই, এবং দেখা যায় যে আমাদের 92% মুসলমান আমরা বলি, কিন্তু এর মধ্যে অনেকেই রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে তারা ইসলামের পথে চলে না, এবং ইসলামের পথে অন্যরা চলুক সেটাও চায় না। তাদেরকে আমরা ইসলামপন্থী বলবো না। যারা ইসলামের পথে নিজে চলতে চায়, সমাজ রাষ্ট্রকে চালাতে চায়, আমরা তাদেরকে ইসলামপন্থী বলবো। এই হলো পার্থক্য। কিন্তু আমরা তাদেরকে মুসলমান থেকে আমরা খারিজ করি না, আমরা তাদেরকে মুসলমান বলি, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলিম পরিবেশে আছে, নিজেকে মুসলমান দাবি করে, এই জন্য আমরা তাদেরকে মুসলমান বলি, কিন্তু তারা আসলে ইসলামপন্থী নয়। তাহলে আপনারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চাচ্ছেন, মুসলমানদের ভোট পাবেন না? আমি বলি, জি, মানে তাহলে যদি কেউ মানে ইসলামপন্থীতাই যদি শর্ত হয়, তাহলে মানে যদি কেউ নৌকাতে ভোট দেয়, তার ইসলাম পন্থা থাকবে না? না, বা ধানের শেষে ভোট দিয়ে নৌকা তো নাই এখন। না, নৌকা নাই, না, এখন বা ধানের শেষে ভোট এখন দেয়, যারা অথবা লাঙ্গলে ভোট দেয়, ইসলাম পন্থা থাকবে না তার? যারা 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 চাবে সমাজে, রাষ্ট্রে ইসলামের সৌন্দর্য আলোকে রাষ্ট্রটা চলুক, সমাজটা চলুক, তারা তো ইসলামপন্থী। না, কিন্তু না, কেউ কেউ যদি যদি ভোট দিয়ে- ইসলামপন্থী দলকে ভোট না দেয়, ইসলামপন্থী হয়েও,
তাহলে কি তার ইসলামপন্থী থাকবে না? সেই প্রশ্নটি উনি না, করেছেন। সেটা কিভাবে উনি বিএনপিকে ভোট দেবেন। কিভাবে সে ইসলামপন্থী থাকবে? তারা কেউ যদি তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের পথে নিজে চলতে না চায় এবং অন্য এই সমাজটাও ইসলামের পথে চলুক, এটা যদি কেউ না চায়, ভোট যদি না- ইসলামপন্থী হলো কি করে? ভোট না দিলে- আপনি পন্থা তো একটা পথ, তাই না? এখন সেই একটা পথে লোক, আপনিও নামাজ পড়েন, আরেকটা মানুষ নামাজ পড়ে, হ্যাঁ, আপনিও আল্লাহর উপর বিশ্বাস করেন, পূর্ণ সেও বিশ্বাস করে, বাট সে বিএনপি কে ভালোবাসে, আপনি বলতে তাহলে সে কি যাচ্ছেন সে ইসলামপন্থী হবে না? ইসলামপন্থী না? না, সে ইসলামপন্থী হবে না। কেন হবে না? সে ইসলামের পথে সমাজ রাষ্ট্রটা চলুক, সেটা সে চায় না। ব্যক্তি জীবনে হয়তো সে নামাজ পড়তে পারে, ঠিক আছে, কিন্তু ইসলামের বেসিক জ্ঞান তার মধ্যে নাই। ইসলাম যে একটা জীবনাদর্শ এবং ইসলামের যে অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি এখানে আছে, সামাজিক রাষ্ট্রীয় বিধিবিধান আপনি আছে, দেখেন- এই বিষয়ে সে অজ্ঞ। অতএব সে আচ্ছা। ইসলামপন্থী হতে পারে না, সে একজন মুসলমান হতে পারে। আচ্ছা, আমি আরেকটু অন্যভাবে বলি যে বরিশাল নির্বাচন অথবা বরিশাল নির্বাচন বাদ সামগ্রিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই যে সংগঠনটি আপনাদের, এই সংগঠনটি এখন পর্যন্ত যে নির্বাচনে আপনারা পার্টিসিপেট করছেন, জি। দাঁড়ান, সেই পার্টিসিপেশনে এটা কত পার্সেন্ট ভোট অ্যাকোয়ার করেছেন আপনারা? না, তারিক ভাই, আমি একটা কথা বলি, আমাদের দলটা যদি 1987-তে জন্ম হয়েছে, কিন্তু আমরা এটার পুনর্জন্ম বলা চলে 2008 সালে। 2008 সালে, 8 থেকে এখন আচ্ছা, পর্যন্ত। আমরা এই আলোচনাটা সংক্ষেপে করি। আপনি যে প্রশ্নটা করতে চাইছেন আমি ক্লিয়ার করে দিই। যে ধরেন যে আমরা যদি 2008 সালের নির্বাচনকেও ধরি, আমরা পরে নির্বাচন ধরলাম না, তাহলে ইসলামপন্থীদের, আপনি যেটা বলছেন ইসলামী দলগুলোর ভোট সব মিলিয়ে 10%, তাহলে মুসলমান তো 92%, তাহলে 10% ইসলামী দলগুলোকে ভোট দিয়েছে, বাকি থেকে 82%। তারা কি? তারা মুসলমানরা যারা ভোট দিয়েছে? না, একটা কথা বলি, আমাদের এখানে অমুসলিম আছে না? না, অমুসলিমের প্রসঙ্গ আসছে না, আমি মুসলমানদেরই কথা বলছি। আমরা কিন্তু শুধু ইসলামপন্থী ভোট এক বাক্স এটা বলি না, ইসলামপন্থী দেশপ্রেমিকদের ভোট। ইসলামপন্থী ছাড়াও দেশপ্রেমিক আছে। আচ্ছা আচ্ছা, দেশপ্রেমিকদের না, মধ্যে আমার কথাটা শেষ হয়নি, কারণ একটু আমি clear করেন, বলতেছি, দ্রুত, হ্যাঁ। ধরেন ওনারা 2% বা 5% ভোট পেয়েছে বা 1% ভোট পেয়েছে বা 10% ভোট পেয়েছে, যেটাই পাক। আমার প্রশ্ন হলো, 10% নাগরিকের প্রতিনিধিত্ব করা একটা দল, বাংলাদেশের 90% মানুষ ইসলামপন্থী না, এইরকম তাদেরকে ভোট না দিলে ইসলামপন্থীতে থাকবে না, এটা তো একটা ভয়ঙ্কর অ্যালিগেশন। আমি তো মুসলমান থেকে এটা খারিজ কিভাবে? করি নাই, আমি তো মুসলমান থেকে কিভাবে? খারিজ করি নাই। মানে যদি এখানে এখানে আপনি ইসলামের মানে হলো একমাত্র মালিক কি হবে? ইসলামী আন্দোলন নাম হলে কি সকল আন্দোলন ইসলামের আন্দোলনের আপনারা মালিক? না না, মুসলমান এক জিনিস আর ইসলামপন্থী আরেক জিনিস। আপনি বলেন ইসলামী আন্দোলন, কেউ যদি ইসলামের আন্দোলন অন্য একটা সংগঠনের নাম করে মানে বলে, এটা কি ভোট দেওয়ার করতে উপর পারবে না? ইসলামপন্থী নির্ভর করবে? না না, ভোট দেওয়ার উপরে নির্ভর করবে। আপনার দল না করলে না, ইসলামপন্থী হতে পারবে ব্যক্তিগত না। না, আমি তো কোন ইসলামী দল না করলে আমি তো ইসলামপন্থী হতে পারবে বিষয়টা না। ক্লিয়ার করেছি। ইসলামকে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানে সেটা না, প্রমাণ করবে সে কিভাবে? ইসলামপন্থী হতে না, পারে না, না। সে তো আপনাকে ভোট না দিলেই মানবে সেটা না। সামগ্রিক কর্মকাণ্ডে প্রমাণ না, আমি করবে। সেটা বলছি শুধু না। ভোট না, ভোটও একটা সে বিষয়। বিএনপি কে ভোট দিল, তাহলে সে ইসলামপন্থী না, হবে না। সে ইসলামপন্থী থাকবে না, সে মুসলমান থাকতে পারে। তাহলে ভোট আপনাদের দিতে হবে ইসলামপন্থী হলে, বা ইসলামিক দলকে দিতে হবে। ইসলামপন্থী চিন্তায় যদি কেউ থাকে যে তার সমাজ রাষ্ট্র ইসলাম আলোকে চলুক, সে তো ইসলামপন্থী দলকেই ভোট দিবে। তাহলে বিএনপি কে যারা ভোট দেবে তারা ইসলামপন্থী না, আপনি ক্লিয়ার করে বলছেন। না, ইসলামপন্থী থাকে কি করে? সে তো ইসলামের শুধু পথে, বিএনপি না, ইসলামের ধরেন পথে আলাদা দল রাষ্ট্র আছে। সমাজটা চলুক, আমি সেটা বলি, তো সে চাচ্ছে না। আমাদের এখানে বিএনপি আছে, আপনার হলো ইসলামের পথে সবকিছু আওয়ামী লীগ চলুক, আছে, আমাদের অর্থনীতি, রাজনীতি সবকিছু ইসলামের পথে চলুক, সেটা সে চায় না। সে নিজের থেকেই তো সেটা চায় না, অতএব তাকে আমি টেনে এখানে আনবো কেন? বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ অংশ তারা ধর্মপ্রাণ। আমি আবারও বলছি, একটু ধর্মপ্রাণ, সংক্ষেপে বলবেন, প্রত্যেকটা জি। মানুষ ধর্মপ্রাণ এবং ইসলামকে ভালোবাসে এবং তারা আল্লাহকে স্বীকার করে, হাজির নাজির জানে। জি, একটু দ্রুত ঠিক বলবেন। আছে, যে আল্লাহকে স্বীকার করে সেই ইসলামের পথে, আল্লাহকে স্বীকার করে না সেই ইসলামের পথে না। কিন্তু ওনারা ভোটকে কেন্দ্র করে বলে দিচ্ছেন যে ওনাদেরকে ভোট না দিলে সেই ইসলামের পথে না। আল্লাহকে স্বীকার করা, হাজির নাজির জানা, আল্লাহর ইবাদত করা ইসলামপন্থী হওয়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু ওনাদেরকে ভোট দিলে সেই ইসলামপন্থী। না, এটাই তো আমার, এটাই তো এই যে ভোট কেন্দ্রিক। না, ভোটই শুধু মানদণ্ড নয়, আপনি তো ভোটই শুধু ভোটকে মানদণ্ড মানদণ্ড নয়, নিলেন। ভোটটাও একটা মানদণ্ড, শুধু না, একমাত্র না, এটাও একটা মানদণ্ড। আপনি ইসলামের বিধিবিধান যদি আপনি সমাজে, ইসলামে তো এভাবে ভোটই নাই, আপনি এই ভোটটাকে যেইভাবে ভোটই নাই সেই ভোটটাকে ইসলামপন্থী হওয়ার মানদণ্ড দিলেন। ইসলামে ভোট না, আপনাকে কে বলছে? না, আমি বলছি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোট,
সেই ভোটে আপনারা অংশ নিচ্ছেন, আপনি সেই ভোটের মানদণ্ড হিসেবে নিয়ে দিচ্ছেন যে এই ভোটে এই দলকে ভোট না দিলে সেই ইসলামপন্থী না। এই ভোটটাই তো ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে। বলেন এই ভোটটা কি ইসলামের পক্ষের ভোট? হ্যাঁ, ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে। আপনি শুধু বলেন যে ভোটটা আছে এই ভোটটা কি ইসলামের পথের ভোট? আল্লাহর রাসূলের পথে যে না থাকবে, খালি বলেন আপনি কোনটা যে ভোটটা হচ্ছে এই ভোটটা কি ইসলামের পথের ভোট? ইসলামের পথের ভোট মানে এই ভোটটা যে ভোট আপনি দিচ্ছেন রাষ্ট্র কায়েম করার ভোট, এই ভোটটা কি ইসলামের পথের ভোট? আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য স্বীকৃতি দেন ইসলামী যে এই সমাজ ভোটটা ইসলামী পথের ভোট। অবশ্যই এই ভোটটা ইসলামের পথের ভোট, ইসলামের পথের ভোট তো। অথচ এই ভোটিং ব্যবস্থাই ইসলাম সমর্থন করে না। এটা কই পাইছেন আপনি? ভোটিং ব্যবস্থা সমর্থন করে না। এটা আপনার হয়তোবা সমস্যা যে আপনি জানেন না বর্তমান যে আমাদের দেশে যে ভোটিং ব্যবস্থা এটা ইসলামের পক্ষে না। এই দেশের সকল উলামায়ে কেরাম এবং উপমহাদেশের আলেম গোটা ওয়ার্ল্ডের উলামায়ে কেরাম কেউ বলেছে যে এটি ইসলাম সমর্থন করে না? বাংলাদেশের সকল নাগরিক জানে গণতান্ত্রিক পদ্ধতির যে ভোটিং ব্যবস্থাপনা এটা ইসলাম সমর্থিত না। বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেমরা, হাফিজ জুজুস ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, ষষ্ঠ বুজুর্গ, তিনি নির্বাচন করছেন, নিজে ভোটে দাঁড়িয়েছেন। আপনি কোত্থেকে পাইলেন? এগুলো একটা শ্রেণী আছে উগ্র শ্রেণী, তারা দেশটাকে বিপদগামী করতে চায়। আমি ক্লিয়ার বলি, তারাই ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। তারা ইসলামের শক্তিটাকে তারা সন্ত্রাসী কাজে ব্যবহার করতে চায়। এরা ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। এই শ্রেণীটাকে একটা প্রমোট করে হলে আমাদের একটা এই রাষ্ট্রদ্রোহী একটা শক্তি, মানে এই দেশ বিরোধী একটা বাহিরের একটা শক্তি প্রমোট করে। তারা চায় না বাংলাদেশের নির্বাচনে ইসলামপন্থী শক্তির উত্থান হোক। তারা এই ফতোয়াটা তারেক ভাইয়ের মতো লোক দিয়া দেয়, বিভিন্ন জায়গায় দেয়, যাতে নাকি এই দেশে একটা উগ্রবাদী শক্তির উত্থান হয়। এই জন্য এই দেশের কোন ওলামায়ে কেরাম বলে নাই ভোট ইসলাম বিরোধী। একটু বলুক, কেউ বলে নাই, কোন নির্ভরযোগ্য ফতোয়া এই দেশ থেকে কেউ দেয় নাই যে ভোট ইসলাম বিরোধী। কিন্তু তারেক সাহেবের মতো লোক বলতেছে এটা নাকি ইসলাম বিরোধী। এটা কিছু মুষ্টিমেয় কিছু লোক এটা এই দেশে মার্কেটিং করছে। কেন? এই উগ্রবাদীদের সুযোগ দেন। জি বলেন। দেখেন, চরমনাই পীর সাহেবের যে বাবা না দাদা, ওনার একটা ভিডিও আছে, তিনি আমাদের এই ভোটিং ব্যবস্থাকে ভৎসনা করেছেন এবং এটা ইসলামের সাথে না, ইসলামের পরিপূরক এভাবে ব্যাখ্যা দিয়েছেন। উনি সেই দল করছেন এবং উনি বলছেন যে এটা যারা বলে তারা উগ্র, এটা বলছেন তারা ইসলামের জয়গান চায় না। আমার প্রশ্ন হলো তাহলে ওনাদের যে পীর সাহেব ছিল, কোন পীর সাহেব নাম বলেন, কে কবে বলছে? আমাদের দাদা পীর সাহেব, তিনিও তখন একটা দলের পক্ষে নির্বাচনী ক্যাম্পিং করেছিলেন। আমাদের মরহুম পীর সাহেব তার দল প্রতিষ্ঠা করেছে, তিনি শুরু থেকে নির্বাচনের পক্ষে ছিলেন। তিনি হাফিজ জুজুরের প্রধান নির্বাচনী ছিলেন। শুনেন, অতএব আজকে যে বক্তব্যটা দিচ্ছেন না, আমাদের দলের রেকর্ডিং আছে, এই বক্তব্যটা রেকর্ডিং আছে এবং আপনাদের পীর সাহেব যে বলেছে এই ভোট ব্যবস্থাপনা নিয়ে যে এটা একটা বাতিল ব্যবস্থাপনা, আমি আপনার বক্তব্য আর আপনাদের পীর সাহেবের তার বক্তব্য আমি একসঙ্গে জুড়াই দেব, এরপরে আপনারা মিলাই নেবেন। আজকে যেরকম মিলাচ্ছেন না যে জামাত হলো জামাত যার সাথে লাগলে তার ইসলাম যাবে, সেখানে ধ্বংস হবে। আমাদের পীর সাহেবের যদি কোনো কথা থাকতো তো আমরা নির্বাচনে যেতাম না। দেখেন, দাঁড়ান, আপনি আজকে যেরকম বললেন না যে জামাত যেখানে লাগবে সেখানে সে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, আজকে আপনাদের সঙ্গে জামাত লাগে আপনারাও নষ্ট হয়েছেন, এই জন্য আপনাদের পীর সাহেবের কথা আপনারা ভুলে গেছেন এবং আবার বলছেন, আবার এখন বলছেন কোন পীর সাহেব এই কথা বলে নাই যে ভোট নির্বাচন ইসলাম বিরোধী, এটাকে বলে নাই। এটা আমি দেব আপনাকে, আমি বললাম তো আমি আমার পেজে এটা লাগিয়ে দেব। যদি এমন একটা সত্য বক্তব্য বলতেছেন, একসঙ্গে দেব, অপেক্ষা করেন। আমরা তো আপনি কিন্তু এখন বলছেন যে জামাতের সাথে ওই প্রেক্ষাপটে ওই কথা সঠিক ছিল যে জামাতের সাথে লাগলে সে নষ্ট হয়ে যাবে, ওটা সঠিক ছিল, আর এখন যেটা বলছে এটা সঠিক। ঠিক একইভাবে আপনারা এখন ওই একই জায়গায় আপনি স্বীকার করেন যে আপনাদের পীর সাহেব যা বলছিলেন ওই সময় ওটা সঠিক, এখন বর্তমান অবস্থায় মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব আম জনতার দল। দর্শক, ফ্যাক্ট চেক আজকে এখানেই শেষ। প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক হয়। আপনারা আগামী রোববার পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।